ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এফএম টিউটোরিয়াল। আজকে কথা বলছি ইংরেজির অত্যন্ত একটি কমন বিষয় নিয়ে, আর তা হলো ভয়েস চেঞ্জ। সেই ক্লাস 5 থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, বিশেষ পর্যন্ত আমরা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করে থাকি, কিন্তু আমাদের প্র্যাকটিস যেন শেষ হয় না। কারণ হিসেবে আমি যা পেয়েছি তা হলো, অনেক সময় আমরা না বুঝে ভয়েস চেঞ্জ করে থাকি, পরীক্ষায় ভালো রেজাল্টও করি। আরেকটি হলো আমরা এত বেশি রুল পড়ি যে অনেক রুলের মাঝে আমরা হারিয়ে গিয়ে অনেক সময় ভুল আনসার করে বসি। আমি আমার আজকের টিউটোরিয়ালে অনেক রুলের কথা বলবো না, দুটা রুলের মাধ্যমে ভয়েস চেঞ্জ শেষ করতে চাই। ট্রাস্ট মি, আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইট ইজিয়ার টু রিয়েলাইজ। কিপ ওয়াচিং টিল দ্য এন্ড। ভিউয়ার্স, ভয়েস চেঞ্জ হচ্ছে ভার্বের প্রকাশ ভঙ্গি না। ভার্ব কিভাবে তার অর্থ প্রকাশ করে তাকে বলা হয় ভয়েস চেঞ্জ। এর উপর নির্ভর করে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? ভার্বের যে ফর্ম তার সাবজেক্টকে অ্যাক্টিভ রাখে, অর্থাৎ ক্রিয়াশীল রাখে, তাকেই বলা হয় অ্যাক্টিভ ভয়েস। দ্যাট মিন্স when subject is a doer of a action, that is called active voice. আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার হতে পারি। মিতা ওয়াচেস টেলিভিশন। এখানে মিতা সাবজেক্ট, ওয়াচেস ভার্ব, অর্থাৎ মিতা নিজে এখানে অ্যাক্টিভ, সে টেলিভিশন দেখে। এখন আমরা প্যাসিভ ভয়েসের সংজ্ঞাটা দেখি। ভার্বের যে ফর্ম সাবজেক্টকে নিষ্ক্রিয় রাখে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ রাখে, প্যাসিভ রাখে, তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। তাহলে দেখতে পেলাম অ্যাক্টিভে ভার্ব ক্রিয়াশীল আর প্যাসিভে ভার্ব নিষ্ক্রিয়। কিভাবে নিষ্ক্রিয় সেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পাই। টেলিভিশন ইজ ওয়াচড বাই মিতা। একই কথা অন্যভাবে লেখা। টেলিভিশন এখানে সাবজেক্ট, সেন্টেন্সের প্রথমে বসেছে, কিন্তু টেলিভিশন মিতাকে দেখে না, টেলিভিশন মিতা দ্বারা দেখা হয়। এই ইজ ওয়াচড, এই ভার্বটার রূপের কারণে, এই প্রকাশ ভঙ্গিমার কারণে এই টেলিভিশন ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট হওয়া সত্ত্বেও, আর এটাই প্যাসিভ ভয়েস। ভয়েস চেঞ্জ করার অনেক রুল আছে, তোমরা বইতে অনেক রুল পাবে। আমি অনেক রুল পড়াতে চাই না, আমি শুধু দুটা নিয়মের কথা বলবো, যে দুটা নিয়ম মনে রাখলে তোমার আজীবন ভয়েস চেঞ্জ মনে থাকবে এবং ভার্ব নিয়ে কোনো প্রবলেমে তোমরা পড়বে না। প্রথম রুলটি হলো, প্যাসিভ ভয়েসে সবসময় একটি অতিরিক্ত অক্সিলারি ভার্ব আসবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি একটি ভার্ব থাকে, প্যাসিভ ভয়েসে একটি অতিরিক্ত অক্সিলারি ভার্ব নিয়ে দুটি ভার্ব হবে। অ্যাক্টিভ ভয়েসে দুটি ভার্ব থাকলে প্যাসিভ ভয়েসে তিনটি ভার্ব, অ্যাক্টিভ ভয়েসে তিনটি ভার্ব থাকলে প্যাসিভ ভয়েসে চারটি ভার্ব। এই বিষয়টি তোমরা খুব গুরুত্ব দিয়ে মনে রাখবে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই অতিরিক্ত অক্সিলারি ভার্বটি কি? ভেরি সিম্পল, অতিরিক্ত অক্সিলারি ভার্বটি হচ্ছে বি। বেস ফর্ম হলো বি। প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, তার সাবজেক্ট অনুসারে বসবে। পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার, তাও সাবজেক্ট অনুসারে বসবে। পারফেক্ট টেন্সে বিন, আর কন্টিনিউয়াস টেন্সে আইএনজি। এখানেও মনে রাখার বিষয় হলো, কন্টিনিউয়াস টেন্সে যেহেতু প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি থাকে, এই বির সঙ্গে এখানে আইএনজি যোগ হয়েছে। এভাবে মোট 8টি ভার্ব, বি সহকারে মোট 8টি ভার্বের ফর্ম, বির 8টি রূপ আছে। এই 8টি রূপ তোমরা মুখস্থ করে নিবা, যে কোনো একটি প্যাসিভ ভয়েসে অবশ্যই ব্যবহার করতে হবে। এরপরে আমরা দ্বিতীয় রুলটি মনে রাখবো, প্যাসিভ ভয়েসে সবসময় প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি প্রিন্সিপাল ভার্বটির প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এমনকি কন্টিনিউয়াস ফর্ম যাই থাকুক না কেন, প্যাসিভ ভয়েসে এসে সে পাস্ট পার্টিসিপল ফর্ম গ্রহণ করবে। আমরা জানি স্পিকের তিনটা ফর্ম, স্পিক, স্পোক, স্পোকেন। আইএনজি যোগ করলে স্পিকিংও থাকতে পারে। যাই হোক, এই যে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই তোমার প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হবে। তাহলে দুটা রুল, একটি অতিরিক্ত অক্সিলারি ভার্ব আনতে হবে এগুলোর একটা, আর প্রিন্সিপাল ভার্বের অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এগুলো মনে রাখলেই তোমাদের আর কখনো ভুল হবে না। আর যে বিষয়গুলো আছে সেটা খুবই সহজ, সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, এবং বাই দ্বারা সাবজেক্টকে অবজেক্ট হিসেবে লিখতে হয়। সেগুলো ভেরি সিম্পল, সেগুলো একবার দেখলেই মনে থাকে। এ পর্যায়ে আমরা ভয়েস চেঞ্জ করব। একটি অ্যাক্টিভ
ভয়েস দেখি আমরা। আই হ্যাভ রিটেন এ মেইল, আমি একটি মেইল লিখেছি। এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটির প্যাসিভ ভয়েস হলো এ মেইল হ্যাজ বিন রিটেন বাই মি। দেখো এই অ্যাক্টিভ ভয়েসের দুটা ভার্ব, একটা অক্সিলারি ভার্ব হ্যাভ, একটা প্রিন্সিপাল ভার্ব রিটেন। প্যাসিভ ভয়েসে এসে হ্যাজ বিন রিটেন, তিনটা ভার্ব হয়ে গেল। তাহলে আমার আগের কথাগুলো ঠিক আছে যে একটি অতিরিক্ত অক্সিলারি ভার্ব, এই বিন অতিরিক্ত অক্সিলারি ভার্ব এসেছে, এবং ওই কথাটা ঠিক আছে যে অ্যাক্টিভে দুটা ভার্ব থাকলে প্যাসিভে তিনটা ভার্ব, অ্যাক্টিভে তিনটা থাকলে প্যাসিভে চারটা, অ্যাক্টিভে একটা থাকলে প্যাসিভে দুটা। সে অতিরিক্ত ভার্বটা তোমাদের বুঝে বসাতে হবে। তো এখানে আই অ্যাক্টিভ অর্থাৎ আমি লিখেছি, আর প্যাসিভে এই মেইল ইনঅ্যাক্টিভ প্যাসিভ অর্থাৎ মেইল লেখা হয়েছে। মেইল তো লিখতে পারে না, আমার দ্বারা মেইল লেখা হয়েছে। আমরা একটু বাংলা অর্থটা দেখতে চাই। আই হ্যাভ রিটেন এ মেইল, আমি একটি মেইল লিখেছি। আর প্যাসিভে এ মেইল হ্যাজ বিন রিটেন বাই মি, একটি মেইল আমার দ্বারা লেখা হয়েছে। খুবই সুস্পষ্ট বাংলায় ভার্বের ফর্মটাও কিরকম, এখানে লিখেছি একটা ভার্ব, এখানে লেখা হয়েছে। এই যে প্রকাশ ভঙ্গিমা, এটা এটা লিখেছি বলে দিচ্ছে যে কথাটা অ্যাক্টিভ, আর লেখা হয়েছে এখানে বলে দিচ্ছে কথাটা প্যাসিভ অর্থাৎ নিষ্ক্রিয়। এখন আমরা টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ শিখব। প্রথমে আমি যে সেন্টেন্সটা নিয়ে এলাম সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি অ্যাক্টিভ ভয়েস। দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। খুব সহজ একটা সেন্টেন্স, দে প্লে ক্রিকেট। এখানে দে অ্যাক্টিভ, তারা খেলে। এখন এটার প্যাসিভ করতে হলে অবশ্যই আমরা একটা অতিরিক্ত অক্সিলারি ভার্ব আনবো। আর এটা তো জানো এই অবজেক্ট ক্রিকেট আগে আসবে, দে পরে যাবে। এখন আসল বিষয় হলো যে অতিরিক্ত ভার্বটা আনবো, সেই বির মধ্যে কোনটা আনবো। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এম ইজ আর একটা আসবে। তাহলে ক্রিকেট আগে আনলে অবশ্যই ক্রিকেট ইজ প্লেড বাই দেম, ক্রিকেট ইজ প্লেড বাই দেম। এই যে ইজ প্লেড, এই ফর্মটাই বলে দিচ্ছে এটা প্যাসিভ এবং সাবজেক্টটা নিষ্ক্রিয়। ক্রিকেট খেলা হয় তাদের দ্বারা। এখানে ডেটা বাইর পর এসে অবজেক্টিভ ফর্ম লাভ করে, এটা তোমরা সহজেই বুঝতে পারবা। পরের সেন্টেন্সটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম রাইটিং এ পোয়েম, আমি একটি কবিতা লিখছি। একইভাবে এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করি, এ পোয়েম ইজ বিং রিটেন বাই মি। লক্ষ্য করো এম রাইটিং, এম অক্সিলারি ভার্ব, রাইটিং প্রিন্সিপাল ভার্ব। আমি দুটো কথা বলেছিলাম, ভার্ব একটা বেশি হবে। এখানে দেখো ইজ বিং রিটেন, হ্যাঁ অতিরিক্ত ভার্ব কোনটা, বিং এসেছে। কেন বিং আসলো, আমার আটটা অক্সিলারি ভার্বের মধ্যে একটা সিমিলারিটি আছে। দেখো আইএনজি যেহেতু আছে, আইএনজির রূপটাই কিন্তু এখানে এসেছে, বির সঙ্গে আইএনজি বিং। আর ইজ তো এমেরই আরেকটা রূপ। আরেকটা কথা বলেছিলাম, মূল ভার্বের সব সময় পাস্ট পার্টিসিপেল ফর্ম। দেখো এখানে পাস্ট পার্টিসিপেল ফর্ম আছে। এরপর যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ টট হার, আমি তাকে শিখিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো এখানে আমাদের অতিরিক্ত ভার্বটা আসবে, কি আসবে, বিন আসবে। পারফেক্ট টেন্সে আসে বিন, বিন বির আরেকটি রূপ। দেখি কি হয়, শি হ্যাজ বিন টট বাই মি, তাকে শেখানো হয়েছে আমার দ্বারা। অতিরিক্ত ভার্বটা এখানে বিন। বিষয়টি ক্লিয়ার হয়ে গেল। পরের সেন্টেন্সটি আমরা দেখি পাস্ট ইনডিফিনিট টেন্স। আই স হিম, আমি তাকে দেখলাম। একটা ভার্ব, তাহলে এটা দুটা করতে হবে অক্সিলারি ভার্ব দিয়ে, আর মূল ভার্বের থার্ড ফর্ম আনতে হবে। তাহলে সেটা কি হবে, হি ওয়াজ সিন বাই মি, তাকে দেখা হয়েছে আমার দ্বারা। ওয়াজ অক্সিলারি ভার্ব এসেছে, সিন সি স সিন থার্ড ফর্ম। খুব মনে রাখতে হবে এখানে হঠাৎ করে ওয়াজ আসলো কেন, এটা পাস্ট টেন্স, এই জন্য বি ভার্বের ওয়াজ ওয়ার দুটো একটা আনতে হবে। এরপরে সেন্টেন্সটি হলো হি ওয়াজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শেখাচ্ছিল। দুটা ভার্ব আছে, তাহলে আমাদের তিনটা ভার্ব হবে। ওয়াজ বিং লার্নড, 1 2 3, ইংলিশ আগে চলে গেছে, ইংলিশ ওয়াজ বিং লার্নড বাই হিম, কন্টিনিউয়াস চিহ্ন বিং এসেছে, এবং বিষয়টি খুবই ক্লিয়ার, ইংরেজি শেখা হচ্ছিল তার দ্বারা।
পাস্ট পারফেক্ট টেন্সের একটি সেন্টেন্স হলো হি হ্যাড সিন এ সোয়ান, সে একটি হাঁস দেখেছিল। হ্যাড সিন, তাহলে এখানে অতিরিক্ত একটা অক্সিলারি ভার্ব আনতে হবে এবং আমরা জানি সেটা হবে বিন। দেখো এ সোয়ান হ্যাড বিন সিন বাই হিম, এখানে মূল ভার্বের থার্ড ফর্ম এবং অবশ্যই এখানে থার্ড ফর্ম রাখতে হবে, আর অতিরিক্ত ভার্ব যে বিন সেটা এখানে এলো। পরবর্তীতে দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সের একটি সেন্টেন্স অ্যাক্টিভ আছে আই শ্যাল কিল এ টাইগার, আমি একটি বাঘ মারব। শ্যাল অক্সিলারি ভার্ব, কিল পেন্সিল ভার্ব। আমি প্রথমে বলেছি মূল ভার্বের থার্ড ফর্ম হবে আর একটা অতিরিক্ত ভার্ব আসবে, তাহলে থার্ড ফর্ম আমরা কিল লিখবো, অতিরিক্ত ভার্বটা কি আসবে? হ্যাঁ, টাইগার যদি আগে আসে তাহলে দেখো সেন্টেন্সটি কি হয়, এই টাইগার উইল বি কিলড। তুমি হয়তো একটু ভরকে যেতে পারো যে উইল আসলো কোথা থেকে। আসলে শ্যাল আর উইলের মধ্যে কোনো পার্থক্য নেই। এই টাইগার এখানে আসার কারণে, সাবজেক্ট হওয়ার কারণে এই শ্যালের রূপটা পরিবর্তিত হয়ে উইল হয়ে গেছে। তার চেয়ে বড় কথা হলো ওই যে বলেছিলাম একটি অক্সিলারি ভার্ব আসবে, সেই অক্সিলারি ভার্বটি হলো বি। কারণ এখানে তুমি এম ইজ আর ওয়াজ আর কিছুই বসাতে পারবে না, মডেলে করে ভার্বের বেস ফর্ম, আর এম ইজ আর ওয়াজ আর এর বেস ফর্ম হলো বি, আর কিলের থার্ড ফর্ম হলো কিল্ড। তাহলে একটি বাঘ তার কর্তৃক মারা হবে। পরের সেন্টেন্সটি হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স হি উইল বি ড্রিঙ্কিং মিল্ক, সে দুধ খেতে থাকবে। তিনটা ভার্ব দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই এখানে চারটা ভার্ব হবে। কি হবে দেখো, মিল্ক উইল বি বিং ড্রাঙ্ক বাই হিম, অনেক বড় সেন্টেন্স, উইল বি বিং ড্রাঙ্ক। এতগুলো ভার্ব দেখলে তোমরা শিক্ষার্থীরা একটু কনফিউজড হতে পারো যে এটা ব্যবহার করবো কিনা। তোমার যদি আমার কথাটা মনে রাখো যে ভার্ব একটা বাড়বে, দেখো তিনটার জায়গায় এখানে চারটা হয়েছে, কোনটা বেড়েছে? কন্টিনিউয়াস থাকাতে বিং বেড়েছে, আর বাড়বে থার্ড ফর্ম। ফিউচার পারফেক্ট টেন্স হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এখানেও তিনটি ভার্ব আছে এবং পেন্সিল ভার্বের থার্ড ফর্ম আছে, আমাদের অবশ্যই থার্ড ফর্ম রাখতে হবে এবং অতিরিক্ত একটি ভার্ব আনতে হবে, সেই ভার্বটি অবশ্যই বিন হবে। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই হিম, কাজটি তার কর্তৃক সম্পূর্ণ হয়ে থাকবে। এভাবে আমরা প্রত্যেকটা টেন্স শেষ করলাম। তারপরে তোমাদের মনে হচ্ছে যেন একটা টেন্স আমি লিখিনি, সেই টেন্সটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা না লেখার কারণ হলো এই ধরনের সেন্টেন্সের বেসিক ভয়েসের ব্যবহার নেই, কারণ এমনিতেই এই সেন্টেন্সগুলোতে ভার্বের সংখ্যা বেশি, তারপরে যদি এটাকে বেসিক করা হয় তাহলে আরও একটি ভার্ব বেড়ে যায় এবং এভাবে ইংরেজিতে সাধারণত সেন্টেন্স লেখা হয় না, বলা হয় না, তাই এর ব্যবহার নেই বললেই চলে। এ পর্যায়ে আমি যেটা শেখাতেছি তোমাদের, যখন একটি সেন্টেন্সের ডাবল অবজেক্ট থাকে তখন তোমরা কি করবা। একটা সেন্টেন্স দেখি, মাদার শোড মি এ পিকচার, আম্মু আমাকে একটি ছবি দেখালেন। মাদার সাবজেক্ট জানো, শোড পাস্ট ইনডিফিনিট টেন্স, মি অবজেক্ট, এ পিকচার অবজেক্ট। তোমরা জানো ভার্বকে কি কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট, বা হোয়াট হুম দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। মা কি দেখালেন? ছবি দেখালেন। কাকে দেখালেন? আমাকে দেখালেন, দুটো অবজেক্ট। তুমি এখন কনফিউজড হয়ে যাবা যে এই পিকচার আগে আনবো না মি আগে আনবো। এখানে দুটারই ব্যবহার অনেক বইতে আছে, তো তোমাদের জন্য আমার কথা হলো যেটা বেটার সেটা হলো এখানে তুমি প্রাণীবাচক যেটা, অর্থাৎ মিকে সাবজেক্ট করবা। তো মি সাবজেক্ট আসলে সেটা কি হয়ে যাবে? আই। তাহলে আমরা সেন্টেন্সটা লিখবো I was showed a picture by my mother, অর্থাৎ আই নিয়ে এসেছি, বাকি যে অবজেক্টটা এখানে ছিল সেটা এখানে বসে যাবে, আর যথারীতি অতিরিক্তটা ভার্ব এসেছে ওয়াজ এবং শোড থার্ড ফর্ম। একটি ছবি মা কর্তৃক আমাকে দেখানো হয়েছে। এ পর্যায়ে যে বিষয়টি আমি এখানে নিয়ে এসেছি, আমরা যত বেসিক ভয়েস করি সব জায়গায় আমরা বাই নিয়ে আসি। এখন প্রশ্ন হচ্ছে যে সকল ক্ষেত্রে কি আমরা বাই ব্যবহার করব? অবশ্যই না। এমন কিছু ভার্ব আছে যে অন্য প্রিপোজিশন নেয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেক্ষেত্রে তোমরা বাই সবসময় ব্যবহার করতে পারবে না। মোস্ট অফ দ্য টাইম তোমরা বাই ব্যবহার করতে পারো যখন এই ধরনের সেন্টেন্স আসবে, মাই ফাদার নোজ দ্য ম্যান। দেখো দ্য ম্যান আগে আসবে নো এমন একটা ভার্ব
এরপরে কি দিবে সে নোন যখন হবে তখন বাই না, তখন কি হয় দেখো, দ্য ম্যান ইজ নোন টু মাই ফাদার, অর্থাৎ নোন সবসময় টু নিয়ে থাকে, পরিচিত লোকটি আমার বাবার পরিচিত যদি বাংলা বলা হয়। তাহলে আমরা শিখলাম যে সর্বক্ষেত্রে বাই হয় না, আরো টু, অ্যাট, অন, ইন বিভিন্ন প্রিপোজিশন সেখানে ব্যবহার। এখানে আরো একটা সেন্টেন্স দেখো তোমাদের বোঝার সুবিধার্থে, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইজ স্পোকেন দিয়ে তোমাকে বুঝতে হবে যে এটা প্যাসিভ ভয়েস। দেখো সেন্টেন্সটিতে কোনো বাই নেই বা যেরকম সাধারণত একটা প্রিপোজিশন থাকে সেটা এখানে নেই, অর্থাৎ প্রিপোজিশন ছাড়াও একটি সেন্টেন্স প্যাসিভ ভয়েস হতে পারে, সেটা তোমাকে ভার্বের ফর্ম দেখে চিনতে হবে। ইজ স্পোকেন বলা হয়, এই ইজ স্পোকেনের কারণে আমার সাবজেক্টটি ইনঅ্যাক্টিভ, ইংলিশে বলে না, অর্থাৎ ইংলিশ বলা হয় সারা পৃথিবীতে। বিষয়টি ক্লিয়ার হয়েছে আশা করছি। এখন আমি তোমাদেরকে যেটা শেখাতে চাই, তোমরা টেন্সের বাইরে কিছু সেন্টেন্স পাবে। সেন্টেন্সগুলো এরকম মডাল অক্সিলারি সেন্টেন্সগুলো থাকবে, they shall, should, must, ought ইত্যাদি, may, might। তো তখন তুমি কি করবে, I must teach him a lesson, আমি তাকে অবশ্যই একটা শিক্ষা দেব। মাস্ট এটা টেন্সের মধ্যে পড়ছে না, একটা মডাল। তো মডালের পরে তুমি সেই অতিরিক্ত একটা ভার্ব অবশ্যই আসবে, সেটা কি আসতে পারে, মডালের পরে ভার্বের বেস ফর্ম। তাহলে am, is, was এর বেস ফর্ম হলো বি, তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই মাস্ট করে বি লিখবে। তাহলে কি হচ্ছে, হি মাস্ট বি টট এ লেসন, অতিরিক্ত ভার্বটা এই। তাহলে আমরা যদি কোনো মে, মাইট, ক্যান, কুড এই জাতীয় কিছু মডাল অক্সিলারি পাই, তাহলে আমরা বি দিয়ে সেটা লিখে দিব। আমি আমার আজকের লেসনটিতে ভয়েস চেঞ্জের বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তী ভিডিওগুলিতে আমি আরও গুরুত্বপূর্ণ টপিকসের উপর আলোচনা করব। সেই ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।